হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বং কেমিস্ট্রি ক্লাস। সো চলে এসেছি আরেকটা নতুন টপিক নিয়ে, যার নাম ভ্যান ডার ফ্যাক্টর। সো এই ভ্যান ডার ফ্যাক্টরটা কি, ভ্যান ডার ফ্যাক্টর কখন কখন ইউজ করতে হবে ইন ডিটেল কিন্তু আমরা এই ভিডিওতে শিখবো। তার আগে একটু বলে রাখি, লেকচার 4 আর 5-এ কলিগেটিভ প্রপার্টির কিন্তু ঝড় উঠেছিল। তো সেইখানে আমরা ইন ডিটেলে অনেক কিছু শিখেছিলাম, গ্রাফিক্যালি, ম্যাথামেটিক্যালি, থিওরিটিক্যালি সব শিখেছিলাম। আজকে এই লেকচারে আমরা পুরোপুরি কিন্তু ভ্যান ডার ফ্যাক্টর নিয়ে কথা বলবো। সো কখন কখন এই ফ্যাক্টরটা আসবে আমাদের কিন্তু ইন ডিটেলে স্টাডি করতে হবে। সো দেরি না করে স্টার্ট করছি সলিউশনের লাস্ট লেকচার, লেকচার 6, দ্যাট ইজ ভ্যান ডার ফ্যাক্টর। I gave you my heart. সো যেমনটা বললাম, এই লেকচারে আমরা ভ্যান ডার ফ্যাক্টর ইন ডিটেলে স্টাডি করবো, সেটা তো ঠিক আছে, কিন্তু ভ্যান ডার ফ্যাক্টরে যাওয়ার আগে কি করে ভ্যান ডার ফ্যাক্টরটা এলো, কেন ভ্যান ডার ফ্যাক্টরের ইউজটা করব, সেইটা জানাটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। তাহলে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি বলতে কি বোঝাচ্ছে? আমরা তো জানি, আমরা কিন্তু কলিগেটিভ প্রপার্টিটা অলরেডি আমাদের কাছে জানা, তাই কলিগেটিভ প্রপার্টিটা নিয়ে সমস্যা হওয়ার কথা না, কারণ লেকচার 4 আর 5 তো ওইটা নিয়ে আমরা কথা বললাম। সো কলিগেটিভ প্রপার্টি হচ্ছে একটা প্রপার্টি অফ সলিউশন হুইচ ডিপেন্ডস অন দ্য কলিগেটিভ প্রপার্টি mainly depends on the number of solute particles। তাহলে এখানে আমি লিখছি নাম্বার অফ সলিউট পার্টিকেলস। তাহলে এইটা কিন্তু আমাদের জানাই। তাহলে যেই প্রপার্টি অফ সলিউশন ডিপেন্ড করে নাম্বার অফ সলিউট পার্টিকেলস, অ্যামাউন্ট অফ সলিউট পার্টিকেলস, তাহলে তাদেরকে বলি আমরা সেটা কলিগেটিভ প্রপার্টি। সো এইটা আমাদের নতুন কিছু না, কিন্তু বেসিক্যালি এখানে দেখতে পাচ্ছি অ্যাবনর্মাল কথাটা চলে এসছে, অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। তাহলে অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি বলতে কি বোঝাচ্ছে, কখন আমি অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিটা বলবো, এইগুলো নিয়ে কিন্তু আমাদের ডিটেলে ডিসকাস করতে হবে। ঠিক আছে, তার মানে এইটার বেসিক্যালি সিগনিফিকেন্স কি, তাহলে এইটার সিগনিফিকেন্সটা কোথায়, এইটা আমাকে আগে জানতে হবে। কেন আমরা নতুন একটা টার্ম নিয়ে আসলাম? আমরা বেশ খুশি ছিলাম অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিটা ছিল না, শুধু কলিগেটিভ প্রপার্টিটাই ছিল লেকচার 4 আর 5-এ। হঠাৎ করে আজকে এরকম অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি, মানেটা কি? সো নেক্সট স্লাইডে আমরা এরকম অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টিটা নিয়ে কিন্তু কথা বলবো, যে কখন কখন নর্মাল কলিগেটিভ প্রপার্টি থেকে ডেভিয়েট করবে, আর যখন ডেভিয়েট করবে তখনই আমরা সেটাকে কনসিডার করব আন্ডার দিস ক্যাটাগরি অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। সো এই স্লাইডে আমরা দেখছি রিজনস অফ ডেভিয়েশন। কার থেকে ডেভিয়েশন? নর্মাল কলিগেটিভ প্রপার্টি। সো নর্মাল কলিগেটিভ প্রপার্টি থেকে কতটা আলাদা হলো অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি, কেন হলো, সবচেয়ে বড় কথা হলো কেন হলো, কখন কখন হবে, কখন কখন অ্যাবনর্মালিটি শো করবে। সো আমরা ইন ডিটেল তো দেখবই, তার আগে কলিগেটিভ প্রপার্টিতে কি দেখেছিলাম, বেসিক্যালি নর্মাল যেটা বলছিলাম যে নর্মাল কলিগেটিভ প্রপার্টি। সো কলিগেটিভ প্রপার্টিতে কি হয়েছিল, কলিগেটিভ প্রপার্টি ডিপেন্ডস অন নাম্বার অফ সলিড পার্টিকেল, এটা মুখে বলছিলাম, কিন্তু একটা ছোট্ট ভুল হয়েছিল, সেটা আমরা এখন রেকটিফাই করব। তাহলে আমরা বেসিক্যালি কি কনসিডার করেছিলাম, ধরো এখানে একটা কন্টেনার আছে, এখানে সলভেন্ট মলিকিউল আছে, বাইরে দিয়ে সলিউট অ্যাড করছিলাম, তাহলে মনে করি সলিউট ধরো ইউরিয়া, সাপোজ ইউরিয়া বাইরে দিয়ে অ্যাড করছিলাম। এইবার ইউরিয়া যে অ্যাড করছিলাম, ইউরিয়ার জন্য এটা অ্যাপ্লিকেবল, আমরা কি কনসিডার করছিলাম, বিফোর অ্যান্ড আফটার দ্য সলিউশন, সলিউশনে যাওয়ার আগে আর সলিউশনে যাওয়ার পর এই যে কনস্টিটিউয়েন্ট, এইটার নেচার কিন্তু সেম থাকবে। তাহলে এইটা ভাঙবেও না, এটা অ্যাসোসিয়েশন হবে না, মানে ডিসোসিয়েশন অ্যাসোসিয়েশন কিছু হবে না। তাহলে ইউরিয়া আগে যা ছিল, সলিউশনে যাওয়ার পর ইউরিয়ার ফর্মেই থাকবে। ঠিক আছে, এইটা আমরা ধরে নিচ্ছিলাম, এইটা ইউরিয়ার জন্য হয়তো মিলে যাচ্ছিল, তাই কলিগেটিভ প্রপার্টি এই ইউরিয়া গ্লুকোজ ওদের জন্য অসুবিধা হয় না, আমরা পরে দেখছি এটা। কিন্তু আমরা যদি NaCl নিতাম, তাহলে NaCl যদি নিতাম, তাহলে NaCl তো যাওয়ার আগে একটা কম্পোনেন্ট হিসাবে ভাবছি, কিন্তু আফটার ডিসলিউশন হওয়ার পর, তাহলে আফটার ডিসলিউশন NaCl কিন্তু ব্রেক করে Na+Cl- ভেঙে গেল। তাহলে আমরা দেখতে পারলাম যে একটা কম্পোনেন্ট কিন্তু দুটো কম্পোনেন্টে ভেঙে গেল, তার মানে দুটো পার্টিকেলে ভেঙে গেল, একটা পার্টিকেল দুটো পার্টিকেলে ভেঙে যাচ্ছে। তাহলে নাম্বার অফ পার্টিকেল বিফোর অ্যান্ড আফটার চেঞ্জ হচ্ছে। তাহলে আফটার দ্য সলিউশন কিন্তু নাম্বার অফ পার্টিকেল বেসিক্যালি 2, কিন্তু আমরা আগের লজিকে যদি মানে কাউন্ট করি, তখন কিন্তু একটাই কাউন্ট করবো, কেন NaCl 1। আমরা তো ওই ভাবনাটাই ভাবছিলাম না যে সলিউশনে যাওয়ার পর দুটো কেসকে আমাকে কনসিডার করতে হবে, দুটো কেস। সো আমরা আগে কি ধরেছিলাম, এই যে কম্পোনেন্টগুলো বিফোর অ্যান্ড আফটার কিন্তু সেম থাকবে, মানে যদি ইউরিয়া একটা ইউনিট, তো এটা বিফোর একটা আছে, আফটার দ্য সলিউশন একটাই থাকবে, ইউরিয়া কিন্তু ভাঙবে না। কিন্তু NaCl এর ক্ষেত্রে তো গল্পটা আলাদা, এটা তো আমরা কনসিডার করিনি তখন, আজকে এই জন্য করতে হচ্ছে, সেই জন্য অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি বলবো। এই যে NaCl কিন্তু ভেঙে গিয়ে Na+Cl- দিচ্ছে। তাহলে আমরা যদি এরকম একটার ক্যালকুলেশন করি একটা পার্টিকেলের, তাহলে সেটা তো ভুল হয়ে যাবে। তাহলে আমরা যে থিওরিটিক্যাল ক্যালকুলেশনগুলো করছিলাম সব তো ওল্ড বেসিসে করছিলাম, তাহলে আমাদের এই অবজারভেশন আর থিওরিটিক্যাল বা ক্যালকুলেটেড রেজাল্ট সেটা ম্যাচ খাবে না। সো আমাদের ম্যাচ খাওয়াতে হলে আমাদের একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে।
হবে। তাহলে দেখো আজকে বুঝতে পারছি অবজার্ভড কলিগেটিভ প্রপার্টি এই কেসে হচ্ছে অবজার্ভড সিপি, তাহলে অবজার্ভড সিপি তো বেশি হবে। কার থেকে বেশি হবে? আমরা অবজার্ভড সিপি বলতে পারি আমাদের ক্যালকুলেটেড যা সিপি হবে তার থেকে বেশি হবে, কারণ অবজারভেশন বলছে দুটো পার্টিকেল আছে আর ক্যালকুলেট করেছি আমরা একটা পার্টিকেল দিয়ে। তাহলে অবজার্ভড কলিগেটিভ প্রপার্টি শুড বি হায়ার দ্যান ক্যালকুলেটেড কলিগেটিভ প্রপার্টি, এটা তো আমরা বলতেই পারছি। কিন্তু এটাকে যদি রিলেট করতে হয় অবজার্ভ কলিগেটিভ প্রপার্টির সাথে আমাদের ক্যালকুলেটেড, তাহলে আমরা লিখবো অবজার্ভ কলিগেটিভ প্রপার্টি ইকুয়াল টু একটা ফ্যাক্টর আনবো, ঠিক আছে, একটা ফ্যাক্টর, বেসিক্যালি আমরা আনবো না, ভ্যান্ট অফ এনেছিল, এই জন্য নাম ভ্যান্ট অফ ফ্যাক্টর। সো ভ্যান্ট অফ ফ্যাক্টরের এই আইটা ইন্ডিকেট করবে ভ্যান্ট অফ ফ্যাক্টর। তাহলে এইটা একটা কনস্ট্যান্ট, এটা কিভাবে কাজ করবে আমি সব বলবো পরের স্লাইডগুলোতে। তাহলে আপাতত আই হচ্ছে একটা ফ্যাক্টর যেটা আর কি ইউজ করা হলো টু ইকুয়েট অবজার্ভ কলিগেটিভ প্রপার্টি অ্যান্ড ক্যালকুলেটেড কলিগেটিভ প্রপার্টি। সো আমরা বলতে পারি observed colligative property is equal to the I into ক্যালকুলেটেড কলিগেটিভ প্রপার্টি। সো ক্যালকুলেটেড সিপি আর অবজার্ভ সিপির মধ্যে একটা রিলেশন তৈরি করলো ভ্যান্ট অফ, আর সেই জন্য এই ফ্যাক্টরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভ্যান্ট অফ ফ্যাক্টর। সো তাহলে আমরা বুঝতে পারলাম অবজার্ভ কলিগেটিভ প্রপার্টি আর ক্যালকুলেটেড প্রপার্টি কিন্তু NaCl এর জন্য ম্যাচ খাবে না। আজকে যদি ইউরিয়া হতো, ইউরিয়ার ক্ষেত্রে তো বিফোর অ্যান্ড আফটার তো সেম, তাহলে অবজারভেশন ইকুয়াল টু থিওরিটিক্যাল রেজাল্ট একই হতো, তাহলে ইউরিয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না, কিন্তু NaCl এর ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছে। তাহলে এইগুলোকে নিয়ে ইন ডিটেলে স্টাডি করব। তাহলে আমরা বেসিক্যালি দুটো কন্ডিশন আমরা দেখব যে কখন কখন এরকম প্রবলেম অ্যারাইজ করে, কখন কখন আমরা আই ফ্যাক্টরটার ইম্পর্টেন্স দেব। সো আমরা এখন দেখছি সলিউশনে যাওয়ার পর সলিউটেড বিহেভিয়ারের চেঞ্জ কি হতে পারে। দু রকম বিহেভিয়ার চেঞ্জ হতে পারে, আইদার ও ডিসোসিয়েট হতে পারে, ডিসোসিয়েট হয়ে নাম্বার অফ আইন্স বাড়িয়ে দিল, তাহলে নাম্বার অফ আইন্স যদি বাড়িয়ে দেয় তাহলে কলিগেটিভ প্রপার্টি, অবজার্ভড কলিগেটিভ প্রপার্টি বেড়ে গেল থিওরিটিক্যাল থেকে। আরেকটা কি হলো অ্যাসোসিয়েশন, মানে দুজন ছিল ধরো আগে বিফোর দ্য সলিউশন দুজন, আফটার দ্য সলিউশন দুজন কিন্তু মিলে কি একজন হয়ে গেল, তাহলে অ্যাসোসিয়েট করে গেল। তাহলে অ্যাসোসিয়েশন হলে কি হবে, নাম্বার অফ পার্টিকেলস কমে গেল, তখন অবজার্ভ সিপি কিন্তু লেস দ্যান হয়ে যাবে থিওরিটিক্যাল সিপি। তাহলে আমরা সলিউটের দুটো কেস কনসিডার করব আমরা এখন, যে একটা ডিসোসিয়েশন কনসিডার হবে আরেকটাই অ্যাসোসিয়েশন কনসিডার করব। তাহলে প্রথমে দেখছি ডিসোসিয়েশন হলে কি হয়, নাম্বার অফ পার্টিকেলস বেড়ে যায়, নাম্বার অফ পার্টিকেল বেড়ে গেলে অবজার্ভ কলিগেটিভ প্রপার্টি কিন্তু আমাদের থিওরিটিক্যাল কলিগেটিভ প্রপার্টির থেকে বেশি হয়। তাহলে আমি এখানে লিখছি যদি নাম্বার অফ পার্টিকেল বেড়ে যায় তাহলে অবজার্ভ সিপি কিন্তু থিওরিটিক্যাল সিপির থেকে কিন্তু বেশি। থিওরিটিক্যাল সিপি মানে থিওরিটিক্যাল সিপি যেগুলো আমরা ফর্মুলায় বসে করেছিলাম লেকচার 4 আর লেকচার 5-এ। এবার অ্যাসোসিয়েশন হলে কিন্তু নাম্বার অফ পার্টিকেল কমে যায়, নাম্বার অফ পার্টিকেল কমে গেলে তাহলে আমরা অবজার্ভ সিপি বলতে পারবো লেস দ্যান থিওরিটিক্যাল সিপি। এই তো হলো সোজা হিসাব, ঠিক আছে, থিওরিটিক্যাল সিপি। তাহলে আমরা বেসিক্যালি রিজন অফ ডেভিয়েশনটা কিন্তু বুঝে গেলাম কেন রিজন অফ ডেভিয়েশন হবে। তাহলে দুটো কেসে হবে, কেস ওয়ান ডিসোসিয়েশন, যখন সলিউট ভেঙে যাবে সলিউশনে গিয়ে। আমরা আগে কিন্তু এরকম ভাঙা বা অ্যাসোসিয়েশন এগুলো কনসিডার করিনি, তাই কোনো সমস্যা হয়নি, কিন্তু আজকে করতে হবে, কারণ আজকে এমন কম্পোনেন্ট নিয়ে কথা বলবো যেখানে কিন্তু এই ফ্যাক্টর দুটো কাজে লাগবে। সো ফার্স্ট হচ্ছে ডিসোসিয়েশনের নাম্বার অফ পার্টিকেল বেড়ে যাবে, জাস্ট লাইক NaCl একটা ছিল দুটোই কনভার্ট হয়ে গেল। আমরা যদি NaCl ভাবি এখানে, তাহলে NaCl একটা ছিল ভেঙে গেল হচ্ছে Na+Cl-, তাহলে নাম্বার অফ পার্টিকেল বেড়ে গেল। তাহলে নাম্বার অফ পার্টিকেল যত বাড়বে তত কি হবে, অবজার্ভ সিপি তো বেশি হবে। আর আরেকটা কি হলো, অ্যাসোসিয়েশন, ধরো দুটো ছিল, আমি এক্সাম্পল করাচ্ছি, দুটো মিলে একটা তৈরি হলো, তার মানে নাম্বার অফ পার্টিকেল কমে গেল, নাম্বার অফ পার্টিকেল কমে যাওয়া মানে অবজার্ভ সিপি কিন্তু লেস দ্যান থিওরিটিক্যাল সিপি। আই থিঙ্ক এটা তো ভেরি ভেরি ক্লিয়ার। এবার আমরা ইন্ডিভিজুয়াল কেসগুলো স্টাডি করবো, ডিসোসিয়েশন আলাদা করে, অ্যাসোসিয়েশন আলাদা করে। চলো 1 by 1 দেখি। সো এই স্লাইডে আমরা কেস এটাকে আগে স্টাডি করব, কেস অফ ডিসোসিয়েশন। কেস এ কি ছিল, ডিসোসিয়েশন, তার মানে সলিউশনে যখন সলিউট গেল তখন তারা দুভাবে বিহেভ করতে পারে, একটা হচ্ছে ডিসোসিয়েট হয়ে যেতে পারে আর অ্যাসোসিয়েট হতে পারে। তাহলে আমরা এখন দেখব ডিসোসিয়েশন হলে কি হয়, সলিউটটা যখন সলিউশনে গিয়ে ডিসোসিয়েট হয়ে গেল, ভেঙে গেল, তখন কি চেঞ্জ হলো। তাহলে আমরা প্রথমে এরকম ইলেকট্রোলাইট কনসিডার করছি, ঠিক আছে, কেস এর আন্ডারে প্রথম 1 লিখে ইলেকট্রোলাইট লিখেছি। তাহলে ইলেকট্রোলাইট আমরা জানি মেনলি 2 টাইপসের হতে পারে, তাহলে আমরা একটা স্ট্রং ইলেকট্রোলাইট আর উইক ইলেকট্রোলাইটের ক্লাসিফিকেশন করতে পারি। তাহলে ইলেকট্রোলাইটকে আমি দুটো ভাগে ভাঙতে পারি, একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, একটা স্ট্রং করতে পারি, আরেকটা আমরা করতে পারি উইক। তাহলে এইভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। আর স্ট্রং ইলেকট্রোলাইট অলরেডি আমাদের জানা, তাহলে NaCl, Mgcl2, AlCl3, অল দিস 3 আর স্ট্রং ইলেকট্রোলাইটস। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটস কারা, যারা কিনা সলিউশনে
100% ডিসোসিয়েট করে যায়, অলমোস্ট 100%, ঠিক আছে, অলমোস্ট 100% ডিসোসিয়েশন শো করে। তাহলে এই যে NaCl কটা কম্পোনেন্ট দিয়ে তৈরি, Na আর Cl, তাহলে নাম্বার অফ পার্টিকেলস সেখানে দুটো হবে। তাহলে আমরা যখন NaCl কে ভাঙবো, তাহলে NaCl কে ভাঙলে আমরা পাবো Na প্লাস আর Cl মাইনাস, তাহলে দুটো নাম্বার অফ স্পিসিস পাচ্ছি, দুটো আয়ন্স পাচ্ছি, দুটো পার্টিকেল পাচ্ছি। তাহলে এইখানে কিন্তু দেখে মনে হতে পারে NaCl একটা, কিন্তু সলিউশনে যাওয়ার পর যেটা বললাম, সলিউশনে যাওয়ার পর কিন্তু বেসিক্যালি দুটো, তাহলে আমাকে কিন্তু নাম্বার অফ পার্টিকেলস 2ই কাউন্ট করতে হবে। তাহলে এইখানে আমার ভ্যান্ট অফ ফ্যাক্টর কিন্তু 2 হয়ে যাবে। তাহলে আমরা দেখলেই বুঝতে পারবো ফর এরকম স্ট্রং ইলেকট্রোলাইটসের ক্ষেত্রে নাম্বার অফ আয়ন্স যা হবে সেটাই তার ভ্যান্ট অফ ফ্যাক্টর, সেটাই তার আই, ঠিক আছে, আই বেসিক্যালি ভ্যান্ট অফ ফ্যাক্টর। সো NaCl এর ক্ষেত্রে কেন ভ্যান্ট অফ ফ্যাক্টর 2 হলো বুঝতে পারছি, কারণ নাম্বার অফ পার্টিকেল যতগুলো হবে ততই তার ভ্যান্ট অফ ফ্যাক্টর, এটা মাথায় রাখতেই হবে, ঠিক আছে। তার মানে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমরা এটাও লিখে রাখি, পরে দেখবো কেন হচ্ছে, কিন্তু আপাতত লিখে রাখছি I ইকুয়াল টু N। তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে যতগুলো পার্টিকেলে ভাঙবে ততগুলোই কিন্তু I হবে, এটা কিন্তু ভেরি ভেরি ক্লিয়ার। এবার MgCl2, তাহলে MgCl2 তে দেখতে পাচ্ছি MgCl2 যদি ব্রেক করে তাহলে কটা আয়নে ভাঙবে, Mg+2 আর 2Cl মাইনাস, তাহলে এইটা তো আমরা দেখতেই পাচ্ছি। তাহলে কটা আয়ন্সে ভাঙলো, 3টে আয়ন্সে ভাঙলো। আর আমরা জানি এটা স্ট্রং ইলেকট্রোলাইট, আর স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কিন্তু I ইকুয়াল টু N হবে। তাহলে এইখানে যেহেতু নাম্বার অফ পার্টিকেল 3, আমাদের দেখতে পাচ্ছি I এর ভ্যালুও কিন্তু 3 হয়ে যাচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ইন্টারেস্টিং, খুব ভালো করে শুনবো। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে বারবার বলছি নাম্বার অফ পার্টিকেলস যা হবে I ভ্যালু কিন্তু তাই হবে। এবার হচ্ছে AlCl3, তাহলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তাহলে AlCl3 যখন ব্রেক করবে, এটা দেখো Al+3 আর 3Cl মাইনাস, তাহলে এখানে কটা পার্টিকেল পাচ্ছি, 4টে, এইটা একটা, এটা 3টে, 3 + 1 4, তাহলে নাম্বার অফ পার্টিকেলস কিন্তু 4, নাম্বার অফ পার্টিকেলস 4, এখানে আইও কিন্তু 4 হয়ে গেছে। তার মানে এরা যেই 3টে পড়লাম এরা কিন্তু সব স্ট্রং। তাহলে স্ট্রং, আর স্ট্রং এর জন্য আমরা কি জানি, I ইকুয়াল টু N। সো আমরা কি বুঝতে পারছি, আই বার করাটা স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কোনো ব্যাপারই না। আগে দেখে নাও কটা নাম্বার অফ পার্টিকেল আছে, সলিউশনে ভেঙে নাও, আয়োনাইজ করে নাও, সেটাই তার আই, ঠিক আছে, এটা স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে। কিন্তু এই অ্যাসিটিক অ্যাসিড, ACOH মানে অ্যাসিটিক অ্যাসিড, আর আমরা কি জানি অ্যাসিটিক অ্যাসিড, আমি এটাকে CH3COH হিসেবেও লিখতে পারি। তাহলে এইটা অ্যাসিটিক অ্যাসিডের পুরো একদম মলিকুলার ফর্মুলা। তাহলে এইটাকে যখন আমরা ইকুইলিব্রিয়ামে ভাঙলাম, কারণ এইটা একটা উইক অ্যাসিড, তাহলে উইক অ্যাসিড তো 100% ডিসোসিয়েট করবে না, তাহলে ওর যেমন ফরওয়ার্ড রিয়াকশন থাকবে তেমনই আবার ব্যাকওয়ার্ড রিয়াকশন থাকবে। তাহলে এইটাকে আমরা এরকম ইকুইলিব্রিয়ামের সাইনে লিখতে পারি। তাহলে অ্যাসিটিক অ্যাসিড ইজ ইন ইকুইলিব্রিয়াম উইথ অ্যাসিটেড আয়ন CH3CO মাইনাস অ্যান্ড H+, তাহলে এইটা তো আমরা লিখতেই পারি, এটা কিন্তু প্লাস, ঠিক আছে, এটা হচ্ছে প্লাস, ঠিক আছে, প্লাস H+, দুটো আলাদা, তাহলে CO মাইনাস প্লাস H+। তাহলে এই যে অ্যাসিটেড আয়ন আর H+ এর সাথে অ্যাসিটিক অ্যাসিডটা ইকুইলিব্রিয়ামে গেল, তার মানে আমরা এখানে বলতে পারি এইটা হচ্ছে উইক অ্যাসিড। আর উইক অ্যাসিডে কিন্তু আমাদের 100% ডিসোসিয়েশন হয় না, উইক অ্যাসিডে কিন্তু 100% ডিসোসিয়েশন কখনোই হবে না, তাহলে 100% ডিসোসিয়েশন হয় না। তাহলে উইক অ্যাসিডের ক্ষেত্রে কি হয়, উইক অ্যাসিডের ক্ষেত্রে পার্শিয়াল ডিসোসিয়েশন। তাহলে আমরা যে ক্লাস 11-এ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম যখন করেছিলাম তখন কিন্তু একটা ফ্যাক্টর আমাদের খুব হেল্প করেছিল এটা বার করতে, আলফা মানে হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন, কতটা অ্যামাউন্টে ডিসোসিয়েট করছে। স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে আমরা ডিগ্রি অফ ডিসোসিয়েশন কিন্তু 1 ধরে নিই, কিন্তু উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কিন্তু ডিগ্রি অফ ডিসোসিয়েশন সবসময় কিন্তু লেস দ্যান 1 বা ভেরি ভেরি, যদি এটা খুব উইক হয় তাহলে ভেরি ভেরি লেস দ্যান 1, আর যদি শুধু উইক ভাবি তাহলে লেস দ্যান 1, মোট কথা একের ছোট হবে। তাহলে এইটা হলো ডিগ্রি অফ ডিসোসিয়েশন, আলফাকে বলি আমরা ডিগ্রি, এটা বলি ডিগ্রি অফ ডিসোসিয়েশন। সো দেখে আমাদের মনে হতে পারে 100টা মলিকুলের মধ্যে 100টাই ভেঙে যাবে, কিন্তু আদেও তা না হতে পারে। যদি স্ট্রং ইলেকট্রোলাইট হয় তাহলে পুরোটাই ভেঙে যাবে, কিন্তু যদি স্ট্রং ইলেকট্রোলাইট না হয়, আজকে যদি উইক ইলেকট্রোলাইট হয় তাহলে কিন্তু পুরোটা ভাঙবে না। তাহলে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এরকম আলফা, আর আলফাটা যদি না দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু আই বার করতে পারবো না, আই কিন্তু বলতে পারবো না আই কত হবে। তাহলে দেখো নাম্বার অফ পার্টিকেল কটা হওয়া উচিত, 2, নাম্বার অফ পার্টিকেল 2, কিন্তু নাম্বার অফ পার্টিকেলের সাথে কিন্তু ইকুয়াল হচ্ছে না আই ফর উইক ইলেকট্রোলাইট। তাহলে আমরা কি বুঝলাম, আমরা একটু এটা মুছছি, তাহলে আমরা কি বুঝলাম, আমরা এইটাই বুঝলাম যদি আজকে স্ট্রং ইলেকট্রোলাইট হয়, এরা তো স্ট্রং ইলেকট্রোলাইট, তার মানে স্ট্রং ইলেকট্রোলাইটের হলে I ইকুয়াল টু N, তাহলে নাম্বার অফ আয়ন্স তুমি পেয়ে গেছো, ডিসোসিয়েট করে নাও, তাহলে ডিসোসিয়েট করে নাম্বার অফ N পেয়ে যাবে, সেটাই ইকুয়াল টু I, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু যদি আজকে উইক ইলেকট্রোলাইট হয়, উইক ইলেকট্রোলাইট হলে কি হবে, আলফা ভ্যালুটা যতক্ষণ তুমি না জানো ততক্ষণ কিন্তু I কে পুট করতে পারবে না, কারণ উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কিন্তু I নট ইকুয়াল টু N, এটা কিন্তু মেন জিনিস। তাহলে আমরা ইলেকট্রোলাইটকে দুভাগে ভাগ করলাম, একটা স্ট্রং একটা উইক।
তার আইগুলো আমরা মোটামুটি বোঝার চেষ্টা করলাম। সো আমরা যদি এখন নন ইলেকট্রোলাইটগুলো দেখি, দেখো ইলেকট্রোলাইট তো বুঝে গেলাম, এবার নন ইলেকট্রোলাইট মানে কি, যারা সলিউশনে গিয়েও কিন্তু কোনো রকম ডিসোসিয়েট করেনি, ডিসোসিয়েশন হয়নি যাদের, তাহলে ওরা পুরোপুরি ইনট্যাক্ট আছে, আগেও যা ছিল সলিউশনে যাওয়ার আগেও যা ছিল সলিউশনে যাওয়ার পরও কিন্তু একই থাকবে, সলিউশনে যাওয়ার পর কোনো রকম ডিসোসিয়েশন করেনি। জাস্ট লাইক সুক্রোজ, ইউরিয়া, গ্লুকোজ, যেই এক্সাম্পলগুলো দেখতে পাচ্ছি সবাই দেখো আগেও যা ছিল নাম্বার অফ পার্টিকেল যা ছিল সলিউশনে যাওয়ার পরও কিন্তু একই আছে। তাহলে এইখানে বুঝতে পারছি এখানে কিন্তু অবজারভেশন আর থিওরিটিক্যাল কিন্তু ম্যাচ করে যাবে। তাহলে এদের ক্ষেত্রে কিন্তু অবজার্ভড কলিগেটিভ প্রপার্টি আর থিওরিটিক্যাল কলিগেটিভ প্রপার্টির মধ্যে কোনো রকম চেঞ্জ হবে না, ম্যাচ করে যাবে। কিন্তু ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কিন্তু গল্পটা আলাদা ছিল। ইলেকট্রোলাইটগুলো কারা, যারা সলিউশনে যাওয়ার পর কিন্তু ডিসোসিয়েট করে যায়, আর যদি সেটা স্ট্রং হয় সেটা 100% ডিসোসিয়েশন, সেই জন্য আমি n=i বললাম। কিন্তু যদি 100% ডিসোসিয়েশন নাও হয় তাহলেও কিন্তু আমাদের দেখতে পাবো আমরা কিন্তু i এর একটা ভ্যালু পাবো হুইচ ইজ ডিফারেন্ট ফ্রম 1 হবে না। কিন্তু ফর নন ইলেকট্রোলাইট যদি ভাবি, নন ইলেকট্রোলাইটের ক্ষেত্রে তো এই ব্যাপারটা পুরোপুরি 1, তাহলে আমাদের কিন্তু বেসিক্যালি আই এর কোনো ইম্পর্টেন্স থাকবেই না। এই জন্য আমাদের একটা পার্টিকেল, আমি এখানেও 1 তিনটাকেই 1 করে লিখে দিয়েছি। তাহলে আমরা ফাইনালি কি বুঝলাম, এই আই এর ইম্পর্টেন্সটা কিন্তু বেসিক্যালি ফর এরকম ইলেকট্রোলাইট, বেসিক্যালি ইলেকট্রোলাইটের জন্যই। যদি নন ইলেকট্রোলাইট থাকে তাহলে i=1 লেখাও যা, আই যদি নাও লিখি তাও কিন্তু ব্যাপারটা একই থাকবে। তাহলে নন ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কোনো রকম প্রবলেম হবে না। কিন্তু যদি ইলেকট্রোলাইট আছে, বারবার বলছি, তাহলে ইলেকট্রোলাইট মানে ধরো কোয়েশ্চেন এসছে NaCl, তখন কিন্তু আই এর ইম্পর্টেন্স দিতেই হবে। তাহলে i=2 আর MgCl2 i=3, AlCl3 i=4, ACOH মানে অ্যাসিটিক অ্যাসিড এইটা হয়তো এক্স্যাক্ট 2 হবে না, কিন্তু 1-এর থেকে বেশি হবে। এইগুলো কিন্তু মাথার মধ্যে রাখতেই হবে। তাহলে আমরা বুঝতে পারছি আয়ের ইম্পর্টেন্সটা কার জন্য, ফর ইলেকট্রোলাইটের জন্য। ইলেকট্রোলাইটের জন্য কিন্তু আয়ের ইম্পর্টেন্স আছে, কিন্তু এরকম নন ইলেকট্রোলাইটের জন্য কিন্তু আয়ের কোনো ইম্পর্টেন্স নেই। তাহলে আমরা বেসিক্যালি ডিসোসিয়েশন অফ সলিউটস পড়লাম। এখানে ডিসোসিয়েশন অফ সলিউটসে আমরা ইলেকট্রোলাইট আর নন ইলেকট্রোলাইট নিয়ে কথা বললাম, আয়ের ইম্পর্টেন্সগুলো বুঝলাম, কখন কখন আইকে আমাকে গুরুত্ব দিতে হবে। তো এই স্লাইডে আমরা কেস বিতে অ্যাসোসিয়েশন অফ সলিউট নিয়ে কথা বলছি। আমরা আগের স্লাইডটাই মেনলি দেখলাম ডিসোসিয়েশন, সেখানে কি দেখলাম, একটা পার্টিকেল থেকে কিন্তু অনেকগুলো পার্টিকেলে ভেঙে গেছিল। আজকে দেখবো অ্যাসোসিয়েশন, মানে দুটো পার্টিকেল মিলে যদি একটা পার্টিকেলে কনভার্ট হয়। মানে ধরো আমি কি বলছি, ধরো এখানে দুটো পার্টিকেল আছে, ধরো দুটো পার্টিকেল যদি জয়েন হয়ে যায়, জয়েন হয়ে যদি একটা পার্টিকেল যায়, তাহলে কি হবে, তাহলে নাম্বার অফ পার্টিকেল কমে গেল। নাম্বার অফ পার্টিকেল যখন কমে গেল তখন কিন্তু অবজার্ভড কলিগেটিভ প্রপার্টিও কিন্তু কমে যাবে। তাহলে অ্যাসোসিয়েশনের কেসে আমাদের অবজার্ভ যেটা কলিগেটিভ প্রপার্টি সেটা কিন্তু লেস দ্যান হবে, লেস দ্যান কিন্তু থিওরিটিক্যাল কলিগেটিভ প্রপার্টি, থিওরিটিক্যাল বা ক্যালকুলেটেড, যেটা আমরা লেকচার 4 আর 5-এ যেই ইকুয়েশন দিয়ে এরকম থিওরিটিক্যালগুলো করছিলাম। সো এক্সাম্পলে যদি যাই, এক্সাম্পলে দেখতে পাচ্ছি প্রথম এক্সাম্পলটা বেনজোইক অ্যাসিড ইন বেনজিন। এখানে দেখো দুটো বেনজোইক অ্যাসিডের ইউনিট কিন্তু হাইড্রোজেন বন্ডের মাধ্যমে কানেক্টেড। সিমিলার ফর অ্যাসিটিক অ্যাসিড ইন বেনজিন। তাহলে অ্যাসিটিক অ্যাসিড এটা কিন্তু CH3COOH, অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিডের ফর্মুলা হচ্ছে CH3COOH, এটাকে এইভাবে লিখেছে। তাহলে CH3COOH, তাহলে এরকম অ্যাসিটিক অ্যাসিডও কিন্তু হাইড্রোজেন বন্ডের মাধ্যমে কানেক্টেড। সো এটাকে বুঝতে পারছি এখানে কিন্তু দুটো পার্টিকেল ছিল, দুটো পার্টিকেল কিন্তু এরকম হাইড্রোজেন বন্ডের মাধ্যমে কানেক্টেড হয়ে কিন্তু একটা পার্টিকেল হয়ে গেছে। তাহলে 2 থেকে 1 কতটা কমলো, 50% কমে গেল। তাহলে এই সব কেসে কিন্তু যখন ডাইমার হবে, ডাইমার হলে কিন্তু আমরা আইকে কিন্তু হাফ ধরবো, ঠিক আছে, এটা ফর দ্য ডাইমার। খুব ভালো করে খেয়াল করবো, প্রতিটা লজিক বুঝবো। হাফ কেন হলো, দুটো পার্টিকেল কিন্তু একটা পার্টিকেলে কনভার্ট হয়েছে। তাহলে দুটো পার্টিকেল যদি একটা পার্টিকেলে কনভার্ট হয় কতটা কমলো, আমাদের 50%, তাহলে হাফ। যদি আজকে ধরো 3টে পার্টিকেল মিলে একটা হতে যেত, 3টে পার্টিকেল মিলে একটাতে কনভার্ট হতো, তখন কিন্তু আই ভ্যালু হতো 1/3। এইগুলোই তো কনসেপ্ট। যদি 4টে পার্টিকেল মিলে হতো তাহলে 1/4। তাহলে এইভাবে করে করে কিন্তু আমাদের দেখতে হবে। তাহলে আমরা এরকম কেস এ আর কেস বি দেখলাম। তাহলে কেস এতে ডিসোসিয়েশন হয়েছিল, সেখানে নাম্বার অফ পার্টিকেল বেড়েছিল, সেখানে অবজার্ভ কলিগেটিভ প্রপার্টি গ্রেটার দ্যান থিওরিটিক্যাল প্রপার্টি ছিল। আজকে কেস বিতে অ্যাসোসিয়েশন অফ সলিউট, এখানে অ্যাসোসিয়েশন যখন হচ্ছে কলিগেটিভ প্রপার্টি কিন্তু কমে যাচ্ছে, কারণ দুটো, আমি যদি এখানে ডাইমার ধরি তাহলে এইগুলো সব ডাইমার কেন, দুটো ইউনিট কন্ডেন্স করেছে, দুটো ইউনিট জয়েন করেছে। তাহলে ডাইমারেশন যখন ধরছি তখন কিন্তু দুটো মিলে একটা, তাহলে 50% কমে গেল, তাহলে আই ভ্যালু কিন্তু হাফ হয়ে যাবে। সো আমরা কি শিখলাম এটা যদি একটু সামারাইজ করি, তাহলে প্রথমটা দেখতে পাচ্ছি ফর নাইদার অ্যাসোসিয়েশন বা ডিসোসিয়েশন, এটা মেনলি হচ্ছে নন ইলেকট্রোলাইটের জন্য। তাহলে এই সেকশনটা নন ইলেকট্রোলাইট।
বেসিক্যালি এইটাই কিন্তু এতদিন লেকচার 4 আর লেকচার 5-এ কিন্তু নন ইলেকট্রোলাইট নিয়েই কিন্তু অ্যাকচুয়ালি আলোচনা হয়েছিল, কারণ সেখানে ডিসোসিয়েশন আর অ্যাসোসিয়েশনের পিকচারটা আসেনি। আমরা জানতামই না তখন ডিসোসিয়েশন করে কি হবে, অ্যাসোসিয়েশন করে কি হবে। কিন্তু আজকে আমরা বুঝে গেছি ডিসোসিয়েশন হলে নাম্বার অফ পার্টিকেল বাড়ে, তাহলে সেখানে একটা চেঞ্জ আসবে। অ্যাসোসিয়েশন হলে নাম্বার অফ পার্টিকেল কমে, সেখানে একটা চেঞ্জ আসবে। এইটা আজকে আমরা জানলাম। সো এইটা কিন্তু বেসিক্যালি ফর নাইদার অ্যাসোসিয়েশন আর ডিসোসিয়েশন, এটা কিন্তু নন ইলেকট্রোলাইট। আর নন ইলেকট্রোলাইট মানে সেখানে কিন্তু নর্মাল যা ফর্মুলা সেটাই হবে, কারণ সেখানে কিন্তু আই এর কোনো রকম ইম্পর্টেন্স থাকবে না, তাই আই ইকুয়াল টু 1 ধরে নিয়েছি। কেমন? এইবার হচ্ছে ফর ডিসোসিয়েশন। ডিসোসিয়েশন হলে কি হয়? ডিসোসিয়েশন হলে নাম্বার অফ পার্টিকেলস বাড়ে, নাম্বার অফ পার্টিকেলস বেড়ে যায়। তাই নাম্বার অফ পার্টিকেলস যদি বাড়ে, নাম্বার অফ পার্টিকেলস যদি বাড়ে, তাহলে আই ভ্যালুও বাড়বে। তাহলে আই ভ্যালুটা বাড়বে কার থেকে বাড়বে? এর থেকে বাড়বে। তাহলে আই কিন্তু গ্রেটার দ্যান 1 হচ্ছে। এবার আই ভ্যালু বাড়লে কি হবে? অবজার্ভ, তাহলে অবজার্ভ সিপি, অবজার্ভ সিপিও কিন্তু থিওরিটিক্যাল সিপির থেকে কিন্তু বেশি হবে। এটা যদি খেয়াল থাকে, থিওরিটিক্যাল সিপির থেকে কিন্তু অবজার্ভ সিপি বেশি হবে। এবার ফর অ্যাসোসিয়েশন, অ্যাসোসিয়েশনে কি হয়? নাম্বার অফ পার্টিকেল কিন্তু কমে যায়। অ্যাসোসিয়েট হলে নাম্বার অফ পার্টিকেল কমে যায়। এখানে সাইনটা দেওয়া থাক ওপরের দিকে, কারণ ইনক্রিজ করে। তাহলে এইখানে নাম্বার অফ পার্টিকেল কমে যায়। তাহলে নাম্বার অফ পার্টিকেল কমে গেলে আই ভ্যালুও কমে যাবে। একটু আগে যেটা দেখলাম, ডাইমারাইজ করে গেলে আই ভ্যালু হাফ হয়, তাহলে নাম্বার অফ পার্টিকেলস কমে গেলে আই ভ্যালু কমে যাবে। তাহলে এইখানে ক্ষেত্রে আমরা বলতে পারি অবজার্ভ সিপি মাস্ট বি লেস দ্যান থিওরিটিক্যাল সিপি। এটা তো বলতেই পারি, কেন থিওরিটিক্যাল ক্যালকুলেশনে এরকম দুটো ফ্যাক্টরকে কনসিডার করাই হয়নি। থিওরিটিক্যাল ক্যালকুলেশন কখন হয়েছিল? যখন এরকম নন ইলেকট্রোলাইট দিয়েই ফর্মুলাগুলো হয়ে গেছিলো। তাহলে ওইটা কিন্তু থিওরিটিক্যাল ভ্যালুগুলো ছিল। তাহলে অবজার্ভ কলিগেটিভ প্রপার্টি কিন্তু থিওরিটিক্যাল কলিগেটিভ প্রপার্টি থেকে কিন্তু এখানে কমে যাবে ফর অ্যাসোসিয়েশন। তাহলে এই দুটো বুঝলাম। তাহলে ফাইনালি আমরা কি বুঝতে চাইছি? এরকম এক্সপেরিমেন্টাল কলিগেটিভ প্রপার্টি, মানে এইটাকে কিন্তু অবজারভেশন বলা যায়, তাই তো? অবজারভেশন। তাহলে অবজার্ভ কলিগেটিভ প্রপার্টি মাস্ট বি ডিফারেন্ট ফ্রম ক্যালকুলেটেড বা এটাকে থিওরিটিক্যাল কলিগেটিভ প্রপার্টি। একটা তো অনেক রকম নাম হয়, তাই এইটার হচ্ছে থিওরিটিক্যাল। তাহলে আমরা বুঝতে পারছি অবজার্ভ কলিগেটিভ প্রপার্টি ইকুয়াল টু হবে থিওরিটিক্যাল ফর নন ইলেকট্রোলাইট। এইটার কেসেই শুধুমাত্র আমরা বলতে পারবো যখন আই ইকুয়াল টু 1, অবজার্ভ কলিগেটিভ প্রপার্টি ইকুয়াল টু থিওরিটিক্যাল কলিগেটিভ প্রপার্টি, এই কেসটাতেই শুধু বলতে পারবো। কিন্তু আমরা যদি ডিসোসিয়েশন ভাবি, সেখানে অবজার্ভ কলিগেটিভ প্রপার্টির ভ্যালু কিন্তু বেশি হবে। আর যদি অ্যাসোসিয়েশন ভাবি, সেখানে অবজার্ভ কলিগেটিভ প্রপার্টি কিন্তু কম হবে থিওরিটিক্যাল রেজাল্টের থেকে। তাহলে এইটা নিয়ে কোনো রকম ডাউট নেই, আমরা সামারাইজও করে ফেললাম। এইবার আর ছোট্ট একটা জিনিস বাকি, যে রিলেশনটা করলে আমাদের কিন্তু পুরো সলিউশন হয়ে যাবে। সো এই স্লাইডটা খুব ইম্পর্টেন্ট। দেখো, মডিফাই করেছি, মডিফাইড ইকুয়েশন। তাহলে একটা জিনিস, এই তো 4টে কলিগেটিভ প্রপার্টি যেটা আমরা শিখেছিলাম, রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, 2 এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, এটা ডিপ্রেশন অফ ফ্রিজিং পয়েন্ট, 4 নম্বর অসমোটিক প্রেশার। তাহলে এই 4টে কলিগেটিভ প্রপার্টি তো অলরেডি আমাদের করা, লেকচার 4 আর 5-এ তো আমরা ইন ডিটেলে করেছি। কিন্তু আমরা মডিফাই যখন করলাম, সেখানে কি ছিল? সেখানে বেসিক্যালি কি ছিল না, রাদার সেখানে কিন্তু আই এর কোনো কথা ছিল না। কিন্তু যখন সেটাকে মডিফাই করলাম, দেখো একটা করে আই এনেছে। এখানে দেখতে পাচ্ছি একটা আই এক্স বি, ডেল্টা টিবি ইকুয়াল টু আই কেবিএম, ডেল্টা টিএফ ইকুয়াল টু আই কেএফএম, পাই ইকুয়াল টু আইসিআরটি। তাহলে আজকে থেকে আমাদের কিন্তু এই আইকে কিন্তু ইনকর্পোরেট করতে হবে। তাহলে আমরা বেসিক্যালি যাই ভাবি, যাই ইকুয়েশন লিখি কলিগেটিভ প্রপার্টির, সব কটাতে আই লেখা প্র্যাকটিস করব। যদি আজকে নন ইলেকট্রোলাইট হয়, আমি বারবার করে বলছি, যদি নন ইলেকট্রোলাইট হয় সেই কেসে তো আই ইকুয়াল টু 1, তাই কোনো রকম ঝামেলাই হবে না, আই ইকুয়াল টু 1। কিন্তু যদি ইলেকট্রোলাইট হয়, ঠিক আছে, ইলেকট্রোলাইট হয়, সেখানে কিন্তু আই নট ইকুয়াল টু 1, সেখানে কিন্তু আই নট ইকুয়াল টু 1। তারপরে ডিসোসিয়েশন হলে গ্রেটার দ্যান 1 বেসিক্যালি, আর যদি অ্যাসোসিয়েশন হয় লেস দ্যান 1। যাই হোক, কিন্তু আই কিন্তু নট ইকুয়াল টু 1, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা বেসিক্যালি পরীক্ষার ক্ষেত্রে যখন নিউমারিক্যালস করবো, দেখতে পাবে আইকে নিয়েই লিখবো, কারণ এই প্র্যাকটিসটা করলে কি হবে, কখনো ভুলবো না। তাহলে এখন থেকে ইকুয়েশনটা কিন্তু এইভাবে একটু মনে রাখার চেষ্টা করি, যে আই সবকটার সাথে আই দেবো। যদি আমাদের নন ইলেকট্রোলাইট হয়, নন ইলেকট্রোলাইট মানে ইউরিয়া যদি দেখি, সেখানে যদি সুক্রোজ দেখি, সেখানে যদি গ্লুকোজ দেখি, সেখানে আই ইকুয়াল টু 1, তার মানে কোনো রকম অসুবিধা হবে না। সেই জন্যই কিন্তু অ্যান্সারটা মিলে যাচ্ছিল, থিওরিটিক্যালের সাথে অবজারভেশন মিলে যাচ্ছিল। কেন? কিছু না লেখা আর 1 লেখা তো একই, 1 দিয়ে মাল্টিপ্লাই করা, আর তোমার কিছু না লিখে আর কি শুধু ভ্যালুটা লেখা, একই ব্যাপার। কিন্তু ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কিন্তু গল্পটা আলাদা। ইলেকট্রোলাইটে তো আই ইকুয়াল টু 1 হয় না, তাহলে সেখানে কিন্তু একটা ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতেই হবে, নাহলে তো মিলবে না। তার মানে আমরা এখন থেকে প্র্যাকটিসটা রাখবো। আমি তো নিউমারিক্যাল করাবোই পরের লেকচারে, কিন্তু তার আগে এটা বলে রাখছি বারবার, আই দিয়ে কিন্তু যে কোনো কিছু করা প্র্যাকটিস করবো। তাহলে কি হবে সুবিধা?
যদি আমাদের ইলেকট্রোলাইট আসে তাহলে তো পারবোই, আর নন ইলেকট্রোলাইট আসলেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই, সেখানে আই ইকুয়াল টু 1 মোল দেবো। তার মানে আমরা কিন্তু এই চারটে কলিগেটিভ প্রপার্টির মডিফাইড ইকুয়েশনগুলো সিম্পল বাই পুটিং আই কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, একটা করে আই কিন্তু সবার আগে কানেক্ট করতে হবে। এই জন্যই আমরা এই যে নতুন যে কলিগেটিভ প্রপার্টির যেটা মডিফাইড ফর্ম, এইটাকে বলি অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। তাহলে এখন বোঝা গেল কেন অ্যাবনর্মাল বললাম। তাহলে হুইচ ইজ নট নর্মাল, তাহলে নর্মাল কার রেসপেক্টে নর্মাল বলছিলাম, ওই যে আমরা যেটা শিখেছিলাম লেকচার 4 আর 5, লেকচার 4 আর 5 যেটা শিখেছিলাম সেটাকে আমরা নর্মাল কলিগেটিভ প্রপার্টি বলছি। তাহলে আজকে দেখতে পাচ্ছি কিছু চেঞ্জেস আসছে, সেই চেঞ্জেসের কারণগুলো বুঝলাম, আর এইটাকে তাহলে একটা নতুন নাম নিলাম অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। আদৌ কিন্তু অ্যাবনর্মাল না, এটাও কিন্তু নর্মাল, কিন্তু ওইখানে যেহেতু আগে কলিগেটিভ প্রপার্টি অলরেডি বলে ফেলেছি, তাহলে এইটাকে একটা নতুন কিছু নাম দিতে হবে। এই জন্যই সায়েন্টিস্টরা তখন এটাকে বললো এইটাকে নাম দাও অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি। আর অ্যাবনর্মাল কলিগেটিভ প্রপার্টি কখন অ্যাপ্লিকেবল, যখন কিন্তু আমরা দেখব ইলেকট্রোলাইটস, তার মানে ডিসোসিয়েশন আর অ্যাসোসিয়েশন, এই জিনিসগুলো মাথায় রাখলে কোনো দিন কোনো কিছু ভুল হবে না। সো আমরা এই স্লাইডে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা দেখবো আইয়ের। দেখো আমরা কি দেখেছিলাম আগের লেকচারগুলো যদি মানে একটু মনে করি, ক্যালকুলেটেড অসমোটিক প্রেশার, মানে এটা হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, এটা হচ্ছে থিওরিটিক্যাল ভ্যালু, এটা থিওরিটিক্যাল সিপি। তো থিওরিটিক্যাল সিপি দিয়ে পাই ইকুয়াল টু সিআরটি এটাই পাচ্ছিলাম, তখন তো আইয়ের কনসেপ্টই আসেনি। কিন্তু অবজারভেশন যখন আলাদা হচ্ছে, তখন অবজারভেশন কেন আলাদা হচ্ছে, তাহলে আমাদের একটা আই ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে অবজার্ভড অসমোটিক প্রেশার ধরো এটা পাই ইকুয়াল টু আইসিআরটি, এটা হচ্ছে অবজারভেশন। থিওরি দিয়ে তুমি ধরো এইটা পাচ্ছ সিআরটি, কিন্তু অবজারভেশন হচ্ছে আইসিআরটি, মানে একটা প্যারামিটার দিয়ে মাল্টিপ্লাই করতে হচ্ছে। তাহলে আমরা যখন আই ভ্যালুটাকে ক্যালকুলেট করব, এটা কিন্তু অবজার্ভ, ঠিক আছে, এটা হচ্ছে অবজার্ভ সিপি। সো আমরা যখন আই ভ্যালুটা ক্যালকুলেট করব, আই ভ্যালুটা কি করে ক্যালকুলেট করব, অবজার্ভ সিপি বাই ক্যালকুলেটেড সিপি। তাহলে আমরা যদি এই দুটোকে যদি ডিভাইড করি, সাপোজ ধরো আমি আই ইকুয়াল টু পাই প্রাইম বাই পাই, এটা যদি করি, তাহলে পাই প্রাইম মানে কি, পাই প্রাইম মানে অবজার্ভ কলিগেটিভ প্রপার্টি, আর ক্যালকুলেট কি বলেছি, শুধু পাই মানে ক্যালকুলেট সিপি। তাহলে এইটা যদি ডিভাইড করি তাহলেও কিন্তু আমরা আই পেয়ে যাব। তাহলে এইভাবে কিন্তু ম্যাথামেটিক্যাল এক্সপ্রেস করলাম আমরা আইকে। তাহলে আইকে কিন্তু কোনোদিন বলবো না আই মানে ভ্যান্ট অফ ফ্যাক্টর, আই মানে কি অবজার্ভ কলিগেটিভ প্রপার্টি বাই ক্যালকুলেটেড কলিগেটিভ প্রপার্টি, এটা হচ্ছে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন। আর আই বার করার ইজিয়েস্ট ওয়ে কি, সেটা তো বললামই আমি, যদি স্ট্রং ইলেকট্রোলাইট হয় তাহলে যত নাম্বার অফ এন, নাম্বার অফ পার্টিকেলস, ততই তার হবে আই ভ্যালু। আর যদি উইক ইলেকট্রোলাইট হয় তখন কিন্তু ডিরেক্টলি আমি বলতে পারবো না, তখন কিন্তু আলফার ভ্যালুটা জানতে হবে। আর যদি নন ইলেকট্রোলাইট হয়, নন ইলেকট্রোলাইট হলে কিন্তু আই ইকুয়াল টু সবসময় 1, আই নিয়ে চিন্তা করতে হবে না। আর যদি অ্যাসোসিয়েশন হয়, অ্যাসোসিয়েশন হয়ে যদি ডাইমার হয় তাহলে 1/2, যদি ট্রাইমার হয় তাহলে 1/3, এইভাবে করে কিন্তু আই ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারি। সো আমরা এবার পরের দুটো স্লাইড দেখবো, যেই দুটো স্লাইড আর কি করতে পারলে আমাদের বেসিক্যালি মুক্তি, আমরা কিন্তু স্বাধীন, তখন সলিউশনটা পুরো হয়ে যাবে। সো আমরা যাচ্ছি অ্যাপ্লিকেশন অফ ভ্যান্ট অফ ফ্যাক্টর। দেখো রিলেশন অফ আই উইথ ডিগ্রি অফ ডিসিশন, যেটা আমরা বলছিলাম, তাহলে ডিগ্রি অফ ডিসিশন, তাহলে এইটা হচ্ছে ফর্মুলা। কেস 1 দেখতে পাচ্ছি, রিলেশন অফ আই উইথ ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে ধরো এ বি একটা কম্পাউন্ড, তাহলে এইটা সলিউশনে যাওয়ার পর ভেঙে যাচ্ছে, কিভাবে ভাঙছে, এ প্লাস বি মাইনাসে। তাহলে এই ডিগ্রি অফ ডিসোসিয়েশন আমি মনে করলাম আলফা, লেট আলফা বি দ্য ডিগ্রি অফ ডিসোসিয়েশন, এটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তাহলে এইটা হচ্ছে ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে কতটা অ্যামাউন্টে ভাঙছে, কতটা এক্সটেন্টে ভাঙছে, ঠিক আছে। তাহলে এই আলফা, তাহলে আমরা যদি আজকে এই NaCl আর CaCl2 এরা দুজনেই কিন্তু স্ট্রং ইলেকট্রোলাইট, এরা কিন্তু বোথ অফ দেম আর স্ট্রং ইলেকট্রোলাইট, ঠিক আছে, স্ট্রং ইলেকট্রোলাইট। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইট যদি হয়, যদি দুজনেই স্ট্রং ইলেকট্রোলাইট হয়, স্ট্রং ইলেকট্রোলাইটে কি হয়, স্ট্রং ইলেকট্রোলাইটে আলফা ইকুয়াল টু 1 হয়, তাহলে আলফাকে আমরা 1 ধরে নিতে পারি। তাহলে আলফা যদি ইকুয়াল টু 1 হয়ে যায়, তাহলে দেখো ইকুয়েশনটা আমরা যদি এখানে পুট করি আলফা ইকুয়াল টু 1, তাহলে এইখানে এটা যাবে, তাহলে আমরা কি বলতে পারি, 1 ইকুয়াল টু i মাইনাস 1 বাই n মাইনাস 1। তাহলে এটা যদি এখানে যায় তাহলে i মাইনাস 1 ইকুয়াল টু n মাইনাস 1, এই মাইনাস 1 কাটবে, তাহলে i ইকুয়াল টু n। তাহলে খুব ইজিলি যেটা আমরা করছিলাম, তাহলে কেন করছিলাম আজকে ক্লিয়ার হলো, এখন এই মুহূর্তে ক্লিয়ার হলো কেন আমরা i ইকুয়াল টু n করছিলাম ফর স্ট্রং ইলেকট্রোলাইট, এই কারণে করছিলাম। তাহলে i ইকুয়াল টু n কেন হচ্ছে, কারণ স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কিন্তু আলফা কিন্তু ইকুয়াল টু 1, তাহলে আলফা ইকুয়াল টু 1 মানে i ইকুয়াল টু n হয়ে যাবে, কারণ এই ইকুয়েশনে পড়ে যাচ্ছে। তাহলে NaCl এর i কত, যদি কেউ বলে NaCl এর i কত, তাহলে NaCl এর i কি করে বার করবো, জাস্ট নাম্বার অফ আয়ন্সে ভাঙবো। তাহলে NaCl মানে Na প্লাস প্লাস Cn মাইনাস, তাহলে দুটো আয়ন্স, তাহলে শুধু আমি i ইকুয়াল টু 2 বসিয়ে দেবো, কোনো রকম টেনশন নেওয়ার দরকার নেই, i ইকুয়াল টু 2 ডিরেক্ট বসিয়ে দেবো। এবার যদি CaCl2 হয়, CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড,
আগে ডিসোসিয়েট করে নাও, কারণ এটা স্ট্রং ইলেকট্রোলাইট। তাহলে CaCl2 মানে Ca+2 আর 2Cl-। তাহলে দেখতে পাচ্ছি আমাদের 3টে আয়ন্স, তাহলে এখানে I = 3, যতগুলো নাম্বার অফ আয়ন্স ততগুলো তার I। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে কোনো তো প্রবলেমই নেই, I = N, এটা কিন্তু খেয়াল রাখবো, এটা ফর দ্য স্ট্রং ইলেকট্রোলাইট। আর আজকে যদি অ্যাসিডিক অ্যাসিড থাকে, যেটা আমরা করছিলাম তখন লিখতে পারিনি, একটু মনে করো ওখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে রেখেছিলাম, কারণ ওইখানে আমরা বলতে পারিনি, কারণ আলফা ভ্যালুটা জানা ছিল না। এবার আলফা ভ্যালুটা অনেকগুলো প্যারামিটারের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে, কতটা টেম্পারেচার বাড়ালে বেশি বেশি ডিসোসিয়েট হয়, তার মানে অনেকগুলো প্যারামিটারের উপর ডিপেন্ড করে। তাহলে অ্যাসিডিক অ্যাসিডের আই কত হবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না, কারণ অ্যাসিডিক অ্যাসিড কিন্তু উইক ইলেকট্রোলাইট। তাহলে আই তখনই বলতে পারবো যদি আলফাটা আমাদের কাছে নোন হয়, আলফা যদি নোন। সো আলফা যদি জানা থাকে আমাদের, সাপোজ আলফা যদি আজকে হাফ থাকে, তখন কিন্তু আমরা বলতে পারবো, কিন্তু আলফা যদি আমাদের কাছে না জানা থাকে তাহলে কিন্তু বলতে পারবো না। তাহলে আমরা কি শিখলাম, যে এরকম স্ট্রং ইলেকট্রোলাইট, তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে, I = N, এটা আমরা বুঝে গেলাম। আর যদি উইক ইলেকট্রোলাইট থাকে, এটা হচ্ছে উইক ইলেকট্রোলাইট, এটা হচ্ছে উইকের ক্ষেত্রে আলফা কিন্তু আমাদের যদি নোন থাকে, তাহলেই কিন্তু আমরা আই কিন্তু ডিটারমাইন করতে পারবো। আর আই ডিটারমাইন করতে পারবো মানে এখানে সাপোজ মনে করি আলফা যদি আজকে হাফ থাকে, তাহলে আলফা যদি সাপোজ মনে করি আমি এটা সে আলফা = হাফ, তাহলে আলফা যদি আমি হাফ ধরে নিই, তাহলে ডিগ্রি অফ ডিসোসিয়েশন ধরো হাফ, তাহলে আমি হাফ বসাচ্ছি এখানে, তাহলে হাফ = I - 1। আর N কত হবে? N তো দুটো পার্টিকেল। অ্যাসিডিক অ্যাসিড মানে কি? অ্যাসিডিক অ্যাসিড মানে CH3COOH, তাহলে এটা অ্যাসিডিক অ্যাসিড, এটা তো শর্ট ফর্ম। তাহলে এইটা ভাঙছে, আমরা ইকুইলিব্রিয়াম সাইনই দিই, এটা ভাঙছে হচ্ছে CH3CO- + H+, তাহলে দুটো আয়নে ভাঙছে, তাহলে নাম্বার অফ আয়ন্স দেখছি 2, তাহলে এইটা হচ্ছে 2 - 1। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব ইজিলি করতে পারবো। তাহলে এইটাকে যদি আমি ফার্দার করি, তাহলে হাফ মানে এটা 0.5, আর এইটা কিন্তু I - 1, কারণ নিচে 2 - 1 মানে 1, তাহলে এইটা তখন এই সাইডে যাবে, তখন ফাইনালি I = 1.5। খুব ভালো করে দেখো, আমরা কিন্তু বুঝে গেছি, আমরা কিন্তু আমাদের লক্ষ্যে কিন্তু পৌঁছে গেছি। I > 1 হচ্ছে, কিন্তু =2 হচ্ছে না, 2 হচ্ছে না। =2 কখন হতো? যদি এটা স্ট্রং হতো। আজকে তো এটা স্ট্রং না, তাই যেহেতু স্ট্রং ইলেকট্রোলাইট না, তাহলে এইখানে কিন্তু = নাম্বার অফ আয়ন্স কিন্তু হবে না। তাহলে এখানে তো 2 হওয়ার কথা ছিল, কিন্তু দেখতে পাচ্ছি <2 হচ্ছে, 1-এর থেকে তো বেশি হচ্ছে, কারণ ডিসোসিয়েট করছে, নাম্বার অফ পার্টিকেল বাড়ছে, কিন্তু আলফাটা কিন্তু <1। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কারণ এরা কিন্তু উইক ইলেকট্রোলাইট, আর উইক ইলেকট্রোলাইট হলে কিন্তু আলফা কিন্তু <1 হয়। তাহলে এই হলো আমাদের হচ্ছে ফার্স্ট রিলেশন, কেস 1, রিলেশন অফ I উইথ ডিগ্রি অফ ডিসোসিয়েশন। তাহলে স্ট্রং ইলেকট্রোলাইটের ক্ষেত্রে I = N, আর যখন উইক ইলেকট্রোলাইট থাকে তাহলে I = N আমরা বলতে পারবো না, শুধু সেখানে আমাকে আলফার ভ্যালুটা কিন্তু জানতে হবে, মানে আইটা বার করতে গেলে। ক্লিয়ার? তাহলে আমরা কেস 2টা দেখবো। কেস 2টা হচ্ছে ডিসোসিয়েশন দেখলাম, তাহলে আমাদের আরেকটা বাকি হচ্ছে অ্যাসোসিয়েশন। সো এখানে আমরা দেখবো ডিগ্রি অফ অ্যাসোসিয়েশনের সাথে I কি করে রিলেটেড। দেখো এখানে বুঝতে পারছি অ্যাসোসিয়েশন হচ্ছে এই যে n নাম্বার অফ A ছিল, কিন্তু আফটার ইকুইলিব্রিয়াম ও কিন্তু এই যে হোল n হয়ে গেল, মানে n নাম্বার অফ A, ধরো এইটার মধ্যে অনেক A আছে, তাহলে এত নাম্বার অফ A, ধরো n নাম্বার অফ A আছে, তাহলে ওরা কিন্তু ইকুইলিব্রিয়ামে গিয়ে আমাদের একটাই কম্পাউন্ড তৈরি করলো, অতগুলো মিলে কিন্তু একটাই কম্পাউন্ড তৈরি করলো। তাহলে এইটা বুঝতে পারলাম, n নাম্বার অফ A মিলে কিন্তু একটা কম্পাউন্ড তৈরি করলো। তাহলে আমরা বুঝতে পারছি এখানে অ্যাসোসিয়েশন হলো। তাহলে অ্যাসোসিয়েশন হলে কি হয়? I কিন্তু কমে যায়, কারণ I কমার পেছনে কারণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছি ফর্মুলাটাই আছে 1/n। সো 1/n মানে এইখানে কিন্তু সবসময় I যেটা হবে, I কিন্তু সবসময় <1, এটা যাতে খেয়াল থাকে, I কিন্তু সবসময় <1 ফর অ্যাসোসিয়েশন, কারণ নাম্বার অফ পার্টিকেল কমে যাচ্ছে। সো নাম্বার অফ পার্টিকেল কমে গেলে আমরা জানি I কমে যায়, আর I কমে গেলে অবজার্ভ কলিগেটিভ প্রপার্টিও কিন্তু কমে যাবে ফ্রম থিওরিটিক্যাল কলিগেটিভ প্রপার্টি। এইভাবে কিন্তু আমরা পুরো লেকচারটা দেখলাম, ইন্ডিভিজুয়াল এক একটা পার্ট নিয়ে কিন্তু আমরা ডিটেলে ডিসকাস করলাম। সো আলটিমেট আমরা এখন পুরোপুরি কিন্তু সলিউশন চ্যাপ্টারটা শেষ করেছি। লেকচার 1 থেকে শুরু হয়েছিল, লেকচার 6-এ গিয়ে কিন্তু এটা শেষ হলো। এরপরে যেটা দেখব, আমরা কিন্তু নিউমারিক্যালস সলভ করব, ডিফারেন্ট কাইন্ডস অফ নিউমারিক্যাল জাম্বেল করে দেবো, ডিফারেন্ট এক্সামিনেশনে কী এসেছিলো সেইগুলো নিয়ে কথা বলবো। সো ইন অল টোটাল তাহলে আমাদের সলিউশন চ্যাপ্টার নিয়ে আর কোনো ভয় থাকবে না, আমরা নিউমারিক্যালগুলো যখন করতে পারবো আমরা কিন্তু পুরোপুরি কনফিডেন্স পেয়ে যাবো। সো লেকচারটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। খুব শিগগিরই আমি এরকম সলিউশনের নিউমারিক্যালস নিয়ে কথা বলবো। টিল দেন সবাই ভালো থেকো, থ্যাংক ইউ সো মাচ।